জুলাই বাংলা ব্লকেটে উত্তাল ছিল সারা দেশ। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রাস্তায় শিক্ষার্থীরা অনড় দাবি আদায়। দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। জাতীয় নিরাপত্তা জোরদার করতে গণতন্ত্রে ফিরতে হবে বলেন মির্জা ফখরুল। সশস্ত্র বাহিনী ও যুব সমাজকে শক্তিশালী করার তাগিদ। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সীমান্তে আগ্রাসন না মানার হুঁশিয়ারি। ব্যানবেসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ শিক্ষক কর্মচারীদের জীবন অবসর ভাতা পেতে প্রতি লাখে দিতে হয় 10,000 টাকা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা 1 সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হচ্ছে কারাগার। ঘরে বসেই বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো খরচের টাকা। সহায়তায় এই কোম্পানি। ঝালকাঠির প্রাচীন জনপদ কীর্তিপাশা সংরক্ষণের অভাবে বিলীন হবার পথে রাজপ্রাসাদটি সংরক্ষণের দাবি পর্যটক ও ইতিহাসবিদদের। এবং এশিয়ান কাপের বাছাই পর্বের সফল মিশন শেষে দেশে ফিরল নারী ফুটবল দল। মধ্যরাতে আফিদা ঋতুপর্ণাদের বর্ণিল সংবর্ধনা বাফুফের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। কুষ্টিয়ার বুকে এক টুকরো নেপাল। মিলপাড়ায় বসবাস করছে 20 নেপালি পরিবার। এলাকাটিও পরিচিত নেপালি পাড়া নামে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। সংবাদ শুরু করব উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণে। ঠিক 1 বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকে সারা দেশে শিক্ষার্থীরা পালন করেন বাংলা ব্লকেট। যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সেদিন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ পুরো দেশ। জুলাইয়ের ব্লকেটের দিনগুলো কেমন ছিল তা জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত কর্মসূচি বাংলা ব্লকেট। 6 দিনের টানা অবরোধ তুলে নিয়ে 2024-এর 6 জুলাই বাংলা ব্লকেটের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আসে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। সারা বাংলাদেশ অবরোধ করার পরিকল্পনা থেকেই 7 জুলাই থেকে শুরু হয় এ কর্মসূচি। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নেমে আসে। বন্ধ করে দেয় যান চলাচল। প্রায় জুলাইয়ের প্রথম 1 তারিখ থেকেই 5 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি, মাঠের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপরেও দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। তখন আসলে আমরা বাধ্য হই শাহবাগ ব্লকেট করার জন্য, এবং এরপরে আস্তে আস্তে এই ব্লকেটের ব্যাপ্তিও আস্তে আস্তে বাড়তে থাকে। যে আমরা শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি, এবং এরপরে আমরা ঘোষণা দেই যে আসলে সারা বাংলাদেশে আমরা ব্লকেট পালন করব। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। ব্লকেটের দিনগুলো স্মরণ করে শিক্ষার্থীরা বলেন, জনভোগান্তি হবে জানা সত্ত্বেও যৌক্তিক দাবির জন্য অনড় ছিলেন তারা। কারণ বাজারে মাইকে বলেছিলাম যে এখানে অপেক্ষমান যারা আছেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা আজকে হয়তো এখানে একটি ক্ষুদ্র দাবি নিয়ে এসেছি, যে দাবিটি হয়তো আমরা এখন ফেস করছি। আপনাদের সন্তান যখন বড় হবে তখন আপনারাও একই দাবিতে হয়তো বা আপনাদের রাস্তা দাঁড়াতে হবে। সুতরাং বারংবার নয়, আমরা একটিবারই এই আন্দোলনকে সামনের দিকে নিতে চাই। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ব্লক করায় স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। এমনকি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারে দাবি আদায়ের জন্য ক্ষমতাসীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে বাংলা ব্লকেটের মতো অভিন্ন কর্মসূচি লেখা থাকবে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাতায়। তারা জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
ইসলামের দেশগুলোর এনজিওদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে মুসলিম বিশ্বের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন এনজিও নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়নের মাধ্যমে গরিবদের সহায়তা করা যায়। তিনি তরুণদের সামাজিক উদ্যোক্তা হতে উৎসাহ দেন। তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে রোববারের এই সংলাপে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। আর জনগণের ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ হওয়ারও তাগিদ দেওয়া হয়। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জাতীয় স্বার্থে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে অভ্যন্তরীণ ঐক্য অপরিহার্য। সেই লক্ষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। আলোচনায় উঠে আসে জাতীয় নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী এবং যুব সমাজকে শক্তিশালী করার প্রসঙ্গ। বক্তারা বলেন, এজন্য দরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে, অনেক বেশি দূরদর্শী হতে হবে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে ডিপলিটিসাইজ করতে হবে। আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে। আমাদের যদি মডার্নাইজ করতে আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয়, তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার। জাতীয় নিরাপত্তা জোরদার করতে হলে আগে গণতন্ত্রে ফিরতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকেও শক্তিশালী করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে। এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন, এই দাবিকে সামনে রেখে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পথসভা করেন দলটির নেতাকর্মীরা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমাবে না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না, করা হবে লং মার্চ। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে তা আর পুরনো সিস্টেমে চলতে পারে না। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। সোমবার জুলাই পদযাত্রা পৌঁছাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
প্লট বরাতে দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ ২৩ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গেজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয় বিজি প্রেস। আগামী ২০ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। উক্ত তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। এই তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিলুপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ঘুষ ছাড়া অবসর ভাতাই মেলে না শিক্ষক কর্মচারীদের। আশায় আশায় বছরের পর বছর ঘুরে পরপারে পাড়ি দিয়েছেন অনেক শিক্ষক। এখন সন্তানকেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে সেই সরকারি ভাতার আশায়। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ হয়ে উঠেছে সারা দেশের প্রায় ১.৫ লাখ শিক্ষক কর্মচারীর জীবন। তবে লাখ প্রতি ১০,০০০ টাকা করে ঘুষ দিলেই মিলে অবসর ভাতা পাওয়ার নিশ্চয়তা। অঞ্জন বর্মনের ছবিতে শাহাদাত নিশাদের রিপোর্ট। অবসর ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ২০১৯ সালে শিক্ষক পিতা মৃত্যুবরণ করলে এখন সন্তানও ঘুরছেন ৬ বছর ধরে, তবুও মিলছে না মৃত শিক্ষক পিতার অবসর ভাতাটুকু। অক্টোবরের ৪ তারিখ মারা গেছে, ২১ জমা দিচ্ছে। এ পর্যন্ত আমি কোনো কিছু এর কাছ থেকে কোনো কিছু পাই নাই, এর কাছ থেকে কোনো হেল্প পাই নাই, কোনো কিছু পাই না। আসলে কথা বলার মতো সুযোগ এরা দেয় না। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক ষাটোদ্দ SM ইজ্জাতুল্লাহ নেত্রকোনার এক মাদ্রাসার প্রধান শিক্ষকের চাকরি শেষে ৫ বছর ধরে অপেক্ষায় অবসরকালীন ভাতার জন্য। মেয়ের বিয়ে সামনে, তবুও মিলছে না ভাতার টাকা, বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আমাদের অবসর ভাতার অফিসে আসার পরে মনে হচ্ছে যে আমরা একজন বোকা, আমরা কিছুই জানি না, আমাদের কোনো মূল্য নেই। সরকারি প্রতিষ্ঠানের এই শিক্ষকদের সামান্য অবসর ভাতাটুকুও পেতেই বুক ভরা হাপিত্যবশ। বছরের পর বছর ঘুরেও রাজধানীর নীলক্ষেত ভ্যানবেস থেকে পাচ্ছে না অবসর ভাতা। কেউ ৫ বছর, কেউ বা তারও অধিক সময় ধরে ধর্ণা দিলেও মেলে না সামান্য প্রাপ্যটুকু। আমার ৭,৪১,০০০ টাকা আজ থেকে আরও ১ বছর আগে আয়াত চেক করছি, চেক করার পরে বলছে যে আপনি টাকাটা শীঘ্রই পাই দেবেন। এই শীঘ্রই পাইতে এই পর্যন্ত। শুধু কি তাই, অনেকের তো অভিযোগ টাকা দিলেই আগে পাওয়া যায় এসব অবসর ভাতা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা ১ সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। পুরো দুর্নীতি সেক্টরের ভিতরে, মানে আমার পিছিয়ে লোকে টাকা পায়, টাকা দিলে কাজে নিলে হয় না। এদিকে গেল ৮ মে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পেনশনের চেক যথাসময় না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগে অভিযান চালায় দুদক। অপেক্ষমান আবেদনের রেকর্ডপত্র যাচাই করে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং হয়রানির প্রাথমিক সত্যতাও পায় দুদক। অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২ দপ্তরে অনিষ্পন্ন রয়েছে ৮৯,৬০০ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন, যার মধ্যে শুধু অবসর সুবিধা বোর্ডের আওতায় পড়ে আছে প্রায় ৪৪,৫০০ আবেদন। নিয়ম আর অনিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে কবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, সেসব প্রশ্নের মুখোমুখি অবসর সুবিধা বোর্ডের পরিচালক মোহাম্মদ জাফর আহমেদ। জানান, আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন নাকি ৫,২৮৫ কোটি টাকা, কিন্তু সেই তুলনায় নেই অর্থ। একজন শিক্ষক তার সমগ্র কর্মজীবনে যে পরিমাণ চাঁদা দেন, ওনাকে পরিশোধ করতে হয় প্রায় তার ডাবল টাকা পরিশোধ করতে হয়। তো এখন আমি প্রতি মাসে যে পরিমাণ চাঁদা পাই, শিক্ষকদের অবসরভোগীদের আবেদন অনুযায়ী আমার প্রতি মাসে ঘাটতি থাকে প্রায় ৫০ কোটি টাকা। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ২,০০০ কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২০০ কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সময় একটু থোক বরাদ্দ দিয়ে থাকে ঘাটতি, তবে সেটা পর্যাপ্ত না। অবসর ভাতার অপেক্ষায় থাকা শিক্ষকদের প্রত্যাশা, অচিরেই সমাধান হবে তাদের এই চিরচেনা দুঃখের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার ঘরে বসেই অনলাইন সিস্টেমে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো
খরচের টাকা। এই কোম্পানির সহায়তায় এই পদ্ধতি দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মাধ্যমে কারা অভ্যন্তরে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে বলেও মনে করছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দেশের ৭০টি কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৭৫,০০০। এদের কেউ অপরাধ করে, আবার কেউ বা ষড়যন্ত্রের শিকার হয়ে আটক রয়েছেন। চার দেয়ালের ভেতরে বন্দিকালীন প্রিজন্স ক্যাশ বা পিসি কার্ডের মাধ্যমে বর্তমানে বন্দীকে হাত খরচের টাকা পাঠানোর সুযোগ রয়েছে, যেখানে বন্দীদের স্বজনরা কারাগারের সশরীরে এসে টাকা পাঠান বন্দীদের। তবে অভিযোগ রয়েছে বন্দীর কাছে পিসি পদ্ধতিতে অর্থ পাঠাতে কোনো রকম নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না থাকায় জমা অর্থ দিয়ে কারা অভ্যন্তরে নানা অপরাধ সংগঠিত করতেন কিছু বন্দী। এতে জড়িত হতে দেখা যায় কারা কর্মকর্তা কর্মচারীদেরকেও। বন্দীর স্বজনদের দুর্ভোগ লাঘব ও কারা অভ্যন্তরে দুর্নীতি ঠেকাতে এবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনলাইনে বন্দীর কাছে পৌঁছে যাবে স্বজনদের টাকা। অর্থ পাঠানোর পরিমাণ থাকবে প্রতি মাসে নির্দিষ্ট। নিয়মিত পাঠানো অর্থ খরচের খাতও মনিটরিং করা হবে। ইমানি পদ্ধতির সহায়তায় এই উদ্যোগ দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তথ্য সঠিক যে আমরা যেভাবে করছি এটা ম্যানুয়াল, এবং এই ম্যানুয়াল পদ্ধতি আসলে ট্রেস করা, ট্র্যাক করা অথবা সর্বোচ্চ অথবা সিলিং অথবা এগুলো খুবই কঠিন, এবং এটা সব জায়গায় সামঞ্জস্যপূর্ণ থাকে না, এক এক জায়গায় এক রকম হয়ে যায়। যে কারণে আমরা এখন তথ্য নির্ভর একটা ম্যানেজমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে বন্দীদের এই টাকাগুলো পিসি ক্যাশটা অটোমেটেড অথবা ই ওয়ালেট টাইপের একটা থাকবে, অর্থাৎ জেলখানার ভিতরে কোনো ক্যাশ লেনদেন হবে না। ওনারা সম্পূর্ণ এটা ক্যাশ ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকবে। পিসি ক্যাশের মাধ্যমে অনেক দেখা যায় অনিয়মতান্ত্রিকতার সাথে জড়িয়ে পড়েন। সো এটা যাতে মনিটরিং হয়, প্লাস হচ্ছে সর্বোচ্চ লিমিট আমরা সেট করে দিব, এবং সর্বোচ্চ অ্যাট এ টাইম লিমিট এবং মান্থলি এক্সপেন্ডিচার লিমিট দুইটাই আমরা সেট করে দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে স্বজনরা ভোগান্তি ছাড়া ঘরে বসে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন বন্দীদের। টাকা পাঠানোর পর নিশ্চয়তা হিসেবে স্বজনদের দেয়া হবে খুদে বার্তা। এতে সশরীরে কারাগারে যেতে হবে না বন্দীর স্বজনদেরকেও, ফলে কমবে সময়ের অপচয় ও ভোগান্তি। বন্দীরা যাতে এপিসি ক্যাশটা মেনটেন করতে পারে, এবং তখন এটা হলে এটা বাইরে থেকে যদি টাকা ভরার জন্য আত্মীয় স্বজনকে আর এখানে এসে টাকা দিতে হবে না। ওনারা অনলাইন অথবা ওই যে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো রকমের যারা ই ওয়ালেট নিয়ে কাজ করেন, ইন্টারনেট ব্যাংকিং টাইপের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করেন, তাদের সাথেই আমরা কোলাবোরেশন করবো। ওনারা যে বেসিক্যালি টাকাটা খরচ করেন ক্যান্টিন এবং অন্যান্য খাতে, তো ওইখানকার সাথে সম্পর্কযুক্ত। সো ওইটাও অটোমেশনের মধ্যে আসলে তখন ওনাদের এই টাকাটা যখন অটোমেটিক যখন একটা ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবে, আমি আশা করি যে এই রিলেটেড সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূরীভূত হবে। এর ফলে অনলাইনে হবে কারা অভ্যন্তরে অর্থ খরচের মনিটরিং, ফলে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে। সেই সাথে টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা বাড়বে বলে আশা কারা কর্তৃপক্ষের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, সাম্প্রতিক কোন কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, ঝিনাইদহের বাজারে কিন্তু আসলে নিত্যপণ্যের যে বাজার সেটি কিন্তু গত এক সপ্তাহে অপরিবর্তিত বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তার ভিতরে আজকে সকালে বাজারে এসে যে পরিস্থিতি দেখেছি তাতে করে পেঁয়াজের যে দাম সেটি কিন্তু আসলে 50 টাকা কেজিতে আছে, যেটি গত সপ্তাহেও ছিল। পাশাপাশি রসুনের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে কিন্তু এখন 100 টাকাতে এসে ঠেকেছে ইতিমধ্যেই। তাছাড়া অন্যান্য সবজির কথা যদি বলি, যেমন টমেটো 5 টাকা থেকে 10 টাকা বেড়ে কিন্তু এখন বর্তমান বাজারে আজকে বাজারে যেটি বিক্রি হচ্ছে 110 টাকা। এছাড়াও অন্যান্য যে সবজি আছে, লাউ ও আপনার হচ্ছে যে অনুপাত হারে কিন্তু 50 থেকে 80 টাকার ভিতরে সীমাবদ্ধ আছে। তাছাড়াও অন্যান্য সবজির ভিতরে ঝাল যেটি সেটি কিন্তু আজকের বাজারে একটু দাম বেশি মনে হচ্ছে। আজকে 10 থেকে 15 টাকা বা 20 টাকা বেশি বেড়ে কিন্তু 120 টাকা কেজিতে এসে কিন্তু আজকে ঠেকেছে। তার কারণ গত অব্যাহতভাবে কয়েকদিন ঝিনাইদহের বাজারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এই কারণে ঝালের দাম কিছুটা বেশি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা এই সপ্তাহে। এছাড়া আমি যদি অন্যান্য সবজির বাজারে বা অন্যান্য বাজারের যে অবস্থা যেটি জানাই, সেটি হচ্ছে যে মাংসের বাজার খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে, গত সপ্তাহের এই বিগত সপ্তাহে কিন্তু মাংসের যে গরুর মাংস সেটি কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা কেজি। এছাড়া মুরগির মাংস যে ব্রয়লার যেটি সেটি 260 থেকে 250 টাকার ভিতরে সীমাবদ্ধ আছে।
যদিও দেশি মুরগির বাজারের দাম একটু চড়া হিসেবে কিন্তু ক্রেতারা বলছেন, যদিও তারপরেও বিক্রেতারা বলছেন যে না, দেশি মুরগির সরবরাহ কম থাকায় আসলে এই দামের কিছুটা কম বেশি হয়ে থাকে। আমি যদি চাউলের বাজারের পরিস্থিতি আপনাকে জানাই, চাউলের যে 28 যে চাউলটি আছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1650 টাকা থেকে 1750 টাকার ভিতরে। সুপার মিনিকেট যেটি, সেটি বিক্রি হচ্ছে 1900 টাকা। 25 কেজির যে বস্তা, সেই বস্তাটি, এর বাইরে হচ্ছে বাসমতি যে চাউল, যেটি সবথেকে বেশি বিক্রিত চাউলটি, সেটি বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি। সব মিলিয়ে যদি বলতে যাই, সেক্ষেত্রে আসলে ঝিনাইদহের বাজারে কিন্তু দামের খুব বেশি একটা তারতম্য না দেখলেও ক্রেতাদের কিন্তু দাবি যে সব ক্ষেত্রেই বাজারে যদি সরবরাহ যেহেতু বেশি আসে, সেক্ষেত্রে দামটা আরেকটু কম হলে ক্রেতাদের নাগালের ভিতরেই থাকবে। এই ছিল ঝিনাইদহ থেকে বাজারের সর্বশেষ। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সবুজ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। আজ থেকে টার্মিনাল পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি। রোববার সাইফ পাওয়ারটেকের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিতর্কিত সাইফ পাওয়ারটেকের সঙ্গে আর চুক্তি করছে না বন্দর কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছে বন্দরের এনসিটি টার্মিনালে দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের। এনসিটি থেকে সাইফ পাওয়ারটেককে সরিয়ে দেওয়ার বিষয়টি আগে চূড়ান্ত হয়। প্রথমে বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। জয়পুরহাট ও ময়মনসিংহে আলাদা মর্মান্তিক ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে খেলার সময় অসাবধানতাবশত আবির ও হুমায়রা নামে 2 শিশু পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে শুরু হলে বাবা ছেলে পাশের এক জাম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই বাবা মারা যান। আহত ছেলে নাইমকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাভারের আশুলিয়ায় বেপরোয়া গতির একটি মিনি কাভার্ড ভ্যানের চাপায় খাদিজা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বরিশালের হিজলা থানার চর দুর্গাপুর গ্রামের ফারুক সর্দারের মেয়ে। সে পরিবার সহ আশুলিয়াতেই বসবাস করত। প্রত্যক্ষদর্শীরা জানান, খাদিজা বাবার দোকান থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি মিনি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। রবিবার রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি সামনে থাকা গাড়ির পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রোহান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণে প্রায় 1 ঘন্টা ধরে এক্সপ্রেসওয়ের 7 কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচলে ধীর গতি দেখা দেয়। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। কুষ্টিয়ার মিলপাড়ায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। পূর্বপুরুষ নেপালি হলেও তারা কথা বলেন বাংলা ভাষায়। পুরো নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি নেপালি পাড়া নামে পরিচিত। এ যেন কুষ্টিয়ার বুকে এক খণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলে মিশে একাকার। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। 1908 সালে এখানে কাজের সুবাদে বাংলাদেশে আসেন নেপালের 50টি পরিবার। কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলে অনেকেই চলে যান নিজ দেশে। তবে এখনো শহরের মিলপাড়া এলাকায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। সম্প্রদায়ে নেপালি হলেও কথা বলেন বাংলা ভাষায়, ধারণ করেন নেপালের কৃষ্টি কালচার ও সংস্কৃতিকে। আমার বাপ দাদা আসছিল সেই 35-40 সালের ওইদিকে নেপাল থেকে চাকরির জন্য এখানে আসছিল আর কি। তখন তো আর এই আপনি বর্ডার ছিল না। নেপালে ফিরে যাওয়া আছে, আত্মীয় স্বজন আছে ডাকে, কিন্তু এই পরিবেশে আমরা মানুষ হয়েছি, ওখানে যায় আর আমাদের অ্যাডজাস্ট করা খুব মুশকিল হবে। একসাথে মিলেমিশে থাকি, বাংলায় সব কথা বলি আমরা। নেপালি হলে ওদের সাথে মিশ করে আমরা বর্তমানে চলি, যেহেতু আমরা এদেশে আজ বাস করছি, বাপদাদা সব চলে গেছে, এখন তো এরাই বাঙালি হলে বাঙালি, নেপালি হলেও নেপালি। এ পল্লীর মানুষগুলো শিক্ষিত সবল, খেলাধুলায়ও পারদর্শী। পূর্বপুরুষদের অনেকে মৃত্যুবরণ করলেও বাংলাদেশ ছেড়ে যাননি এই পরিবারগুলো। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে হয়েছেন এদেশের নাগরিকও। দাদু দিদারা এখানে আসছিল, আর আমার একটা ইচ্ছা জাতীয় দলে ভালো খেলার, ভালো কিছু করার। রমজান মাসে আমাদের ইফতারি পাঠা হয়, আমরা তো স্বাদের গ্রহণ করি, ভেদাভেদ নাই ভাই, আমরা সবার সাথে ঈদ উদযাপন করি। হয়ে গেছে আমার এই দেশ ছাড়া আমার কোনো ভালো লাগে না, আমার নিজের দেশে গেলে আমার ভালো লাগবে না। আমরা এখন এখানে বসবাস করি, ভালোই আছি, ভালোই থাকি, এখন কোনো সমস্যা হয় না। কৃষ্টি কালচারে নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি। পরিচিতি পেয়েছে নেপালি পাড়া নামে। এ যেন কুষ্টিয়ার বুকে একখণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। এরকম নেপালি আশেপাশে যা আছে সবাই নিজেরা যেরকম চলি ঠিক ওরকম ভাবেই তারাও চলে। আপন পর বলে দেখা যাচ্ছে ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নাই। ওদের সঙ্গে কথাবার্তা বলে বেশ আরামই লাগে, বেশ কোনো অসুবিধা হয় না যে একটা কথা আমি বুঝতে পারবো না, সে ধরনের কোনো কিছু নাই। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করাই নেপালিরা জড়িয়েছেন বাঙালিপনায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে আর ফিরে যেতে চান না নিজ দেশ নেপালে। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।